नमस्कार बंधुरा तुम्हारे सकल के डेस्टिनेशन की यूट्यूब चैनले स्वागत। देखो आज के आमरा जिकेर एक अति गुरुत्वपूर्ण क्लास करते चलेছি। এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। আমি আশা করব তোমরা প্রত্যেকেই ক্লাসটি দেখবে, ঠিক আছে। ছোট্ট ক্লাস 10টা মাত্র প্রশ্ন আছে, তোমরা প্রত্যেকেই দেখবে। দেখো প্রথমেই যে প্রশ্নটা আছে, হিমালয় কোন আঞ্চলিক বিভাগে কালী ও তিস্তা নদীর মধ্যে অবস্থিত, ঠিক আছে। পাঞ্জাব হিমালয়, নেপাল হিমালয়, আসাম হিমালয় নাকি কুমায়ুন হিমালয়, ঠিক আছে। তো প্রথমত দেখো কালী এবং তিস্তা নদী এই দুটির মাঝের যে হিমালয় তাকে বলা হচ্ছে নেপাল হিমালয়, ঠিক আছে। নেপাল হিমালয় বলা হয়। এরপর আমরা যদি হিমালয়ের ভাগ দেখি, ঠিক আছে, হিমালয়কে কীরকমভাবে ভাগ হয়েছে, তো মেনলি তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্রান্স হিমালয়, একটা হচ্ছে হিমালয়, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে পূর্ব হিমালয় বা ইস্টার্ন হিমালয়। এরপর দেখো এই যে ট্রান্স হিমালয় আছে একে আবার তিন ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। এই টোটাল তিনটা রেঞ্জ আছে। একটা হচ্ছে কারাকোরাম, লাদাখ, জাস্কার, ঠিক আছে। এই টোটাল তিনটা রেঞ্জ এবং একটা রেঞ্জ তিব্বতে আছে যেটা হচ্ছে কৈলাস, ঠিক আছে। যে কৈলাস যে পর্বত আছে না, সেই কৈলাস পর্বতটাও কিন্তু ট্রান্স হিমালয়ের অংশ। ট্রান্স বলতে কি কোনো কিছুর পিছন দিকে, মানে আমাদের এদিক থেকে আমরা যদি দেখি হিমালয়টাকে, হিমালয়ের যে পিছন সাইডে যেটা চীন দিকে পড়ছে সেটাকে বলা হচ্ছে ট্রান্স হিমালয়, ঠিক আছে। এরপর দেখো যেটা হিমালয় একে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বৃহৎ হিমালয়, একটা হচ্ছে মধ্য হিমালয়, একটা হচ্ছে শিবালিক হিমালয়, ঠিক আছে, শিবালিক হিমালয়। এবং পূর্ব যে হিমালয় সেখানে বেশ কিছু ছোট ছোট পাহাড় আছে, যেমন তোমার মিজো পাহাড়, নাগা পাহাড়, পটকাইবুম পাহাড়, ঠিক আছে। এগুলোকে কি বলা হয়? ইস্টার্ন হিমালয় বলা হয়। এরপর দেখো হিমালয়কে তো আমরা যে ভাগটা আমরা প্রথম থেকে জেনে আসছি ঠিক সেরকমভাবে এরপর নদীর উপর ভিত্তি করেও কিন্তু হিমালয়কে ভাগ করা হয়। তার জন্য দেখো তোমরা প্রথমে একবার এই উত্তর ভারতের যে ম্যাপটা সেটা তোমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, ঠিক আছে। এরপর দেখো প্রথমেই দেখো এখানে হচ্ছে কি যে তিব্বতের কাছে মানসরোবর আছে, সেখান থেকে তোমার যে নদীটা উৎপত্তি সেটা হচ্ছে সিন্ধু নদী, ঠিক আছে। এটা হচ্ছে সিন্ধু, ঠিক আছে। এবং ঠিক এখানে আরও একটা নদী আছে যেটাকে বলা হচ্ছে সতলুজ রিভার বা সতলুজ নদী, ঠিক আছে। এরপর দেখো তোমরা নেপাল এবং উত্তরাখণ্ডের যে বর্ডার এরিয়া সেখান দিয়ে দেখো সেখানেও কিন্তু একটা নদী আসছে, ঠিক আছে। এটাকে বলা হয় কালী নদী। কি বলা হয়? কালী নদী। এবং সিকিমের মধ্য দিয়ে একটা নদী আসে সেটা হচ্ছে তিস্তা, ঠিক আছে। এবং আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ঢুকছে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র, ঠিক আছে, ব্রহ্মপুত্র। এরপর দেখো এই যে সিন্ধু নদী এবং সতলুজ নদীর মধ্যে যে পর্বতটা আছে, ঠিক আছে, যে হিমালয়টা আছে এটাকে বলা হচ্ছে তোমার কাশ্মীর এবং পাঞ্জাব হিমালয়, ঠিক আছে। কি বলা হয়? কাশ্মীর পাঞ্জাব হিমালয় বা পাঞ্জাব কাশ্মীর হিমালয়, ঠিক আছে। এরপর দেখো এই যে সতলুজ নদী এবং কালী নদী এই দুটোর মাঝখানের যে হিমালয়টা আছে, ঠিক আছে, এইখানে যে হিমালয়টা আছে এটাকে বলা হচ্ছে তোমার কুমায়ুন হিমালয়, কুমায়ুন, ঠিক আছে। এবং এইখানটা একটু ভালোভাবে দেখবে এই যে কালী নদী এবং তিস্তা নদীর মাঝের যে হিমালয়টা আছে, ঠিক আছে, কালী নদী এবং তিস্তা নদীর যে মাঝের যে হিমালয় এটাকে বলা হচ্ছে নেপাল হিমালয়, নেপাল হিমালয়। এবং তিস্তা এবং ব্রহ্মপুত্রের মাঝখানের হিমালয় এই যে এরিয়াটা এটা হচ্ছে আসাম হিমালয়, ঠিক আছে। তো হিমালয়কে নদীর ভিত্তিতেও কিন্তু ভাগ করা হয়। সিন্ধু এবং সতলুজ নদীর মাঝে হচ্ছে পাঞ্জাব কাশ্মীর হিমালয়, সতলুজ এবং কালী নদীর মাঝে হচ্ছে কুমায়ুন হিমালয়, আর কালী নদী এবং তিস্তা নদী এই দুটোর মাঝখানের হিমালয়কে বলা হচ্ছে নেপাল হিমালয়, এবং তিস্তা নদী এবং ব্রহ্মপুত্র নদীর মাঝখানের হিমালয়কে বলা হয় আসাম হিমালয়। এরপর দেখো এই যে কালী নদী, এই কালী নদীকে নিয়ে ভারত এবং নেপালের মধ্যে চিরকালই মানে একটা বিবাদ রয়েছে। কারণ কি? এই কালী নদীটাকে ধরা হয় ভারত এবং নেপালের বর্ডার। এরপর নদী তো নিজের পথ সবসময় পরিবর্তন করতে থাকে, কোনো সময় একদম ভিতরের দিকে চলে আসে, তখন কি হয়? তখন আমরা বলি এই জায়গাটা আমাদের। আবার কোনো সময় এই নদীটা একদম উত্তরাখণ্ডের ভেতর দিয়ে চলে আসে, তখন কি হয়?
নেপালের এরিয়াটা বড় হয়ে যায়, তার জন্য কি একটা সবসময় বিবাদ লেগেই রয়েছে। এরপর দেখো ট্রান্স হিমালয়ের নদী কোনটা, এখানে বলতে হবে সতলুজ সিন্ধু গঙ্গা, নাকি ব্রহ্মপুত্র সিন্ধু সতলুজ, নাকি ব্রহ্মপুত্র সিন্ধু গঙ্গা, নাকি ব্রহ্মপুত্র সতলুজ গঙ্গা। তো দেখো এখানে যে নদীগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে কোন নদী তিনটি ট্রান্স হিমালয় উৎপত্তি সেটাই জানতে চেয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে ব্রহ্মপুত্র সিন্ধু এবং সতলুজ, এই যে সেকেন্ড অপশানটা আছে ব্রহ্মপুত্র সিন্ধু এবং সতলুজ, এই তিনটা নদীই কিন্তু ট্রান্স হিমালয় থেকে উৎপত্তি। কিন্তু তোমরা যদি গঙ্গার দিকে যাও, গঙ্গা কিন্তু উৎপত্তি ট্রান্স হিমালয়ে নয়, গঙ্গার উৎপত্তি হচ্ছে শিবালিক হিমালয়ে, উত্তরাখণ্ডের শিবালিক হিমালয় থেকেই কিন্তু গঙ্গার উৎপত্তি। এবং ব্রহ্মপুত্র, ঠিক আছে, ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায় তোমরা তো সকলেই জানো আশা করি। ব্রহ্মপুত্রের উৎপত্তি হচ্ছে তোমার তিব্বতে, ঠিক আছে, তিব্বতের যে কৈলাস রেঞ্জ সেখান থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি। সিন্ধু নদীর উৎপত্তি তো তোমাদেরকে এখনই বললাম, সিন্ধু কই, সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে তোমার তিব্বতের যে মানস সরোবর, ঠিক আছে, তিব্বতের মান সরোবর থেকে, মানস সরোবর যে ঝিল, সেই ঝিল থেকে উৎপত্তি হচ্ছে সিন্ধু। এবং সতলুজ নদী এই মান সরোবরের কাছে আরও একটা জলাশয় আছে যেটাকে বলা হচ্ছে রাক্ষসতাল, সেই রাক্ষসতাল থেকে উৎপত্তি হচ্ছে সতলুজ। এবং গঙ্গা নদীর তো উত্তরাখণ্ডে, তাহলে উত্তরটা তোমরা পেয়ে গেছো। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নিম্নোক্তদের মধ্যে কে স্বাধীনতা আন্দোলনে ভারত ছাড়ো পর্বের একমাত্র শহীদ, ঠিক আছে। তো দেখো 1942 সালের যে ভারত ছাড়ো আন্দোলন, সেই ভারত ছাড়ো আন্দোলনে একমাত্র একজন শহীদ হয়েছিল, ঠিক আছে। সেই একজন যে শহীদ হয়েছিলেন তার নাম কি, পট্টি শ্রীরামপুর, নাকি সেনাপতি বাপট, নাকি কুশল কোনোয়ার, নাকি কানাইয়ালাল মানেকলাল মুন্সি। তো মনে রাখবে যে 1942-এর যে ভারত ছাড়ো আন্দোলন, সেই ভারত ছাড়ো আন্দোলনের একমাত্র শহীদ হচ্ছে কে, কুশল কোনওয়ার, ঠিক আছে, কুশল কোনওয়ার। তিনি আসামের একজন ফ্রিডম ফাইটার ছিলেন, মানে আসাম থেকে বিলং করতেন। এবং তার জেল, মানে ফাঁসিটা যে জেলে হয়েছিল সেই জেলটার নাম হচ্ছে জোরহাট জেল, ঠিক আছে, জোরহাট জেল। এটা কোথায় অবস্থিত, আসামেই অবস্থিত, ঠিক আছে। এরপর দেখো ভারত ছাড়ো আন্দোলন, তোমরা যদি ভারত ছাড়ো আন্দোলনের ঘটনাটা দেখো, এটা শুরু হয়েছিল তোমার 14ই জুলাই শুরু হয়েছিল, ঠিক আছে, আগস্ট না, 14ই জুলাই 1942-এ ভারত ছাড়ো আন্দোলনের শুরু হয়। এবং 8ই আগস্ট 1942 এই দিন বোম্বেতে, ঠিক আছে, তৎকালীন বোম্বে মানে এখন মুম্বাই যেটা, সে বোম্বের যে গোয়ালিয়র ট্যাঙ্ক, সেখানে গান্ধীজি একটা উক্তি দিয়েছিলেন, ডু অর ডাই। তাহলে ডু অর ডাই উক্তিটি কবে দিয়েছিলেন, 8ই আগস্ট দিয়েছিলেন। কোথায়, বোম্বের গোয়ালিয়র ট্যাঙ্কে তিনি এটি বলেছিলেন। এবং তারপরেই 9ই আগস্ট সমস্ত যারা কংগ্রেসের বড় বড় নেতা ছিল তাদের প্রত্যেককেই অ্যারেস্ট করা হয়, ঠিক আছে। এবং পরবর্তী ক্ষেত্রে কুশল কোনওয়ারকে কি করা হয়, ফাঁসি দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এরপর দেখো নিচের কোন বছরে মতিলাল নেহরু এবং 8 জন কংগ্রেস নেতা ভারতের সংবিধান রচনা করেন, 1928, 1935, 1945 নাকি 1931। তো দেখো উত্তরটা হচ্ছে 1928। এরপর এখানে একটু ঘটনাটা তোমাদেরকে বলি, 1928, ঠিক আছে। দেখো সেই সময় কি সাইমন কমিশন এসেছিল, তোমরা জানো সাইমন কমিশনকে বহিষ্কার করা হয়, ঠিক আছে। এবং সাইমন কমিশনকে বহিষ্কার করার পর তখন ভারত সচিব কে ছিল, লর্ড ব্যারেকনাট, ঠিক আছে, কে ছিলেন, লর্ড ব্যারেকনাট, তিনি ছিলেন তৎকালীন ভারত সচিব। এবং তিনি তখন একটা প্রস্তাব আনেন, যে তিনি বলেন এমন একটা সংবিধান তৈরি করো যে সংবিধানটা ভারতের প্রত্যেকটা দল মেনে নেবে, ঠিক আছে। তখন 1928 সালে মতিলাল নেহেরু একটা রিপোর্ট পেশ করে, ঠিক আছে। যে রিপোর্টটা তিনি পেশ করেছিলেন 28শে ফেব্রুয়ারি 1928, ঠিক আছে। এই রিপোর্টটা তিনি পেশ করেন এবং সেখানে তিনি ডোমিনিয়ন স্টেট, ঠিক আছে, ডোমিনিয়ন স্টেটের কথা বলেন। এবং সেটাই ছিল কি ভারতের প্রথম সংবিধান, কিন্তু সেটাকে ইংরেজরা কি করেছিল, বাতিল করে দিয়েছিল, ঠিক আছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে 1930 সালে গান্ধীজি আরও একটা মানে চুক্তিপত্র নিয়ে আসে, যেটাকে বলা হচ্ছে গান্ধী 11 সূত্রী বা গান্ধীজি 11 সূত্রী, ঠিক আছে। এরপর দেখো সঠিক বিবৃতি চিহ্নিত করো, নিউটন হলো শক্তির একক বা জুল হলো শক্তির একক। তো দেখো নিউটন এবং জুল, নিউটন হচ্ছে তোমার
শক্তির একক, ঠিক আছে, নিউটন হলো শক্তির একক, এটা ঠিক। আর জুল হচ্ছে কি, জুল হচ্ছে ওয়াট, জুল হচ্ছে ওয়াটের একক হচ্ছে জুল, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, সৌরশক্তি রূপান্তর করার সময় ফটোভোল্টিক সেল ব্যবহার করে নিচের কোনটি উৎপন্ন হয়? ফটোভোল্টিক সেল আলো শক্তি, বৈদ্যুতিক শক্তি, রাসায়নিক শক্তি নাকি তাপ শক্তি? তো উত্তরটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি। এই ফটোভোল্টিক সেল কোথায় ব্যবহার করা হয়? সোলার প্যানেলে, ঠিক আছে, কোথায়? সোলার প্যানেলে ব্যবহার করা হয়। যে সূর্য শক্তি থেকে যে বিদ্যুৎ শক্তিতে পরিণত করতে আমাদের কি প্রয়োজন? ফটোভোল্টিক সেল। এই ফটোভোল্টিক সেল মেনলি কি দিয়ে তৈরি? মেনলি হচ্ছে তোমার সিলিকন দিয়ে তৈরি, ঠিক আছে, সিলিকন দিয়ে প্রধানত এটা তৈরি। এরপর দেখো মানুষের চোখে একটি বস্তুর প্রতিচ্ছবি তৈরি করে কোথায়? কর্নিয়া, আইরিস, ছাত্র বা যেটাকে বলা হয় পিউপিল বা রেটিনা। তো দেখো মানুষের চোখে, ঠিক আছে, একটি বস্তুর যে প্রতিচ্ছবি সেটা তৈরি হয় কোথায়? সেটা তৈরি হয় রেটিনাতে। কোথায় তৈরি হয়? রেটিনাতে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে মানুষের চোখের ছবি, আমরা বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা ভিতরে কিন্তু অনেক বড়, ঠিক আছে। তো প্রথমে দেখো রেটিনা, রেটিনা কি করে? মানুষের যে রেটিনা হচ্ছে তোমার চোখের সবচেয়ে গভীরে থাকে এবং এটার মধ্যে মানুষের আমরা যে কোনো বস্তুর যে প্রতিচ্ছবি সেটা আমাদের রেটিনাতে তৈরি হয়, ঠিক আছে। এরপর দেখো যে পিউপিল, পিউপিল মানে চোখের আমাদের যে কালো কালো ভাবটা আছে না, ওইটা হচ্ছে কি, এটা হচ্ছে এমন একটা এর বিশেষত্ব, এটা হচ্ছে যদি আলো বেশি থাকে, ঠিক আছে, যদি আলো থাকে তখন এই পিউপিলটা ছোট হয়ে যায়, কিন্তু অন্ধকারের সময় কি এটা অটোমেটিকলি বড় হয়ে যায়, ঠিক আছে। আর কর্নিয়া, এই যে কর্নিয়া এটা হচ্ছে একদম চোখের বাইরের ভাগ, এটার মধ্যে দিয়ে কি হয়? এটার মধ্যে দিয়ে যে আলো, এটার মধ্যে দিয়ে আলোটা আমাদের চোখের ভেতরে প্রবেশ করে, ঠিক আছে। তাহলে আলোটা কিসের মধ্যে দিয়ে প্রবেশ করে? কর্নিয়ার মধ্যে দিয়ে প্রবেশ করে, ঠিক আছে, কর্নিয়ার মধ্যে দিয়ে আলোটা প্রবেশ করে। এবং পিউপিলের মধ্যে কি হয়? আলোতে এটা ছোট হয়ে যায়, অন্ধকারে বড় হয়ে যায়, এবং যে চিত্রটা আমাদের দেখতে পাই, আমরা যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা কিসের জন্য? সেটা রেটিনার জন্য, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, একটি বানরের কামড় দ্বারা সৃষ্ট রোগ শনাক্ত করো। বানরের কামড়, ম্যালেরিয়া, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা নাকি জলাতঙ্ক? তো মনে রাখবে বানরের কামড়ে যে রোগটা হয় সেটা হচ্ছে জলাতঙ্ক, ঠিক আছে। বানরের মধ্যে দু ধরনের ভাইরাস থাকে, এই সরি ভাইরাস, একটা ভাইরাস থাকে তাকে বলা হচ্ছে হারপিস বি ভাইরাস। কি থাকে? হারপিস বি ভাইরাস, ঠিক আছে। এবং এটার জন্যে কি রোগটি হয়? জলাতঙ্ক রোগ হয়। এরপর দেখো ম্যালেরিয়া, ম্যালেরিয়া হচ্ছে একটা পরজীবী ঘটিত রোগ, পরজীবী ঘটিত রোগ। ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা কিসের জন্য হয়? ভাইরাস ঘটিত একটা রোগ, ঠিক আছে। এবং টাইফয়েড, টাইফয়েড হচ্ছে তোমার একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এরপর দেখো নিচের কোন গ্রন্থি থেকে মেলাটোনিন নামক হরমোন নিঃসৃত হয়? অ্যাড্রিনাল গ্রন্থি, পাইনাল গ্রন্থি, থাইমাস গ্রন্থি নাকি থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে। তো দেখো মেলাটোনিন এই যে হরমোনটা এটা ক্ষরণ হয় আমাদের পাইনাল গ্রন্থি বা পিনিয়াল গ্রন্থি, ঠিক আছে। এই যে পাইনাল গ্রন্থি বা পিনিয়াল গ্রন্থি আছে এটাকে কিন্তু মানুষের তৃতীয় চোখ বলা হয়, ঠিক আছে। আমরা যেমন ভোলেনাথের তৃতীয় চোখ দেখতে পাই, সেই তৃতীয় চোখ হচ্ছে আমাদের যে পিনিয়াল গ্রন্থি, সেটা একদম আমাদের মাথার কপালের মধ্যখানে অবস্থিত। এবং মনে রাখবে এই পিনিয়াল গ্রন্থিকেই বলা হয় মানব শরীরের নিজস্ব ঘড়ি। কারণ কি এই পিনিয়াল গ্রন্থি থেকে ক্ষরিত মেলাটোনিন নামক হরমোনটা কি করে? আমাদের দেহের সমস্ত রকম টাইমিংটাকে কন্ট্রোল করে। আমাদের কখন ঘুম পাবে, আমরা কখন জাগবো, বা আমাদের কখন খিদে পাচ্ছে, ঠিক আছে, এই সব কিছুই ম্যাক্সিমামটা কিন্তু পিনিয়াল গ্রন্থি কন্ট্রোল করে। কিভাবে করে? ধরো তুমি 7 দিন ধরে যদি সন্ধ্যাবেলায় 9টার সময় ঘুমিয়ে যাও, তোমার পিনিয়াল গ্রন্থিতে সেটা রেকর্ড হয়ে যাবে যে এই সময়টাতে তুমি ঘুমাও। তো 8ম দিনে তোমার অটোমেটিকলি 9টার সময়ে কিন্তু ঘুম পাবে। এটাই হচ্ছে পিনিয়াল গ্রন্থির মেন কাজ। 24 ঘন্টা আমাদের বডিটাকে কন্ট্রোল করা হচ্ছে পিনিয়াল গ্রন্থি, ঠিক আছে। এবং এখানে দেখো আরও একটা গুরুত্বপূর্ণ গ্রন্থি, সেটা হচ্ছে থাইমাস গ্রন্থি। এই যে থাইমাস গ্রন্থিটা আছে না, এটা আমাদের আপার চেস্টে থাকে। কোথায় থাকে? আপার চেস্ট, ঠিক আছে, আপার চেস্টে থাকে। এবং এই থাইমাস গ্রন্থি থেকে এক ধরনের হরমোন ক্ষরণ হয় যেটার নাম হচ্ছে থাইমোসিন হরমোন। কি? থাইমোসিন হরমোন, ঠিক আছে। এই যে থাইমোসিন হরমোনটা আছে এটা কি করে? আমাদের যে ইমিউনো সিস্টেম,
ইমিউনো সিস্টেমটাকে কন্ট্রোল করে। কে করে? থাইমাস গ্রন্থি। এবং যে পিনিয়াল গ্রন্থি আছে এটাকে কি বলা হয়? মানবের নিজস্ব ঘড়ি। মানবের নিজস্ব ঘড়ি, এটাও কিন্তু মনে রাখবে, মানবের নিজস্ব ঘড়ি, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তো দেখো আজকে 10টা যে প্রশ্ন ছিল তোমাদের সাথে আলোচনা করলাম, আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখেছো। কেমন লাগলো কমেন্ট করে জানাও, বা কোনো কিছুতে ডাউট থাকলে সেটা কমেন্ট করে জানাও। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ। রাধে রাধে।